প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমরা দশম শ্রেণীর একটা রসায়ন বিজ্ঞানেরই একটা টপিক আমরা শুরু করেছিলাম, ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন। সেই অধ্যায়টা আশা করি তোমরা ইতিমধ্যেই পড়া শুরু করেছো। এখনও বলছি, যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো সেই অধ্যায়ের খানিকটা অংশ রয়ে গেছে, সেই রেস্ট পার্টটা বা বাকি অংশটা আজকে আমি তোমাদের সামনে উপস্থাপিত করব। সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলিসিস। অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলিসিস অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ। এর আগের ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে সেই তড়িৎ বিশ্লেষণটাকে আমাদের ব্যবহারিক জীবনে কিভাবে কাজে লাগাই সে সম্পর্কে আলোচনা করব। তো অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলিসিস বলতে আমরা সাধারণত তিনটি বিষয়ের উপর আলোকপাত করব। নাম্বার 1, ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন। নাম্বার 2, ধাতুর বিশোধন। এবং 3 নম্বর, তড়িৎ লেপন। এই তিনটে বিষয়ের, এই তিনটে ক্ষেত্রেই আমরা এই ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ব্যবহার করে থাকি। তো প্রথমত আমি আসছি যে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে এই তড়িৎ বিশ্লেষণটাকে কিভাবে আমরা প্রয়োগ করে থাকি। দেখো, আমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের ওপরে অবস্থান করে এবং যেগুলো একদম ওই সিরিজের টপে রয়েছে, একদম ওপরের দিকে রয়েছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত ধাতুগুলো, এরা হচ্ছে রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় ধাতু। কেমিক্যালি এরা অত্যন্ত রিঅ্যাক্টিভ। এই সমস্ত ধাতুর নিষ্কাশন করার জন্য আমরা এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটাকে প্রয়োগ করে থাকি। যেমন ধরো, আমরা সোডিয়াম ধাতু যদি নিষ্কাশন করতে চাই, তাহলে সোডিয়াম ধাতুর কোনো যৌগ সোডিয়াম ক্লোরাইড হতে পারে। সেই সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থাকে নিয়ে অথবা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ সেইটাকে নিয়ে যদি আমরা তার ভেতর দিয়ে তড়িৎ পাঠাই, তাহলে আমরা ক্যাথোডে সোডিয়াম ধাতু পেয়ে যাব। তা এরকম একটা সিম্পল বললাম। তা সেই রকমই একটা ধাতু নিষ্কাশনের আমরা বিস্তারিত আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ধাতু তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয়। এখন দেখো, এই অ্যালুমিনিয়াম ধাতুর তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের যে কোনো তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের তিনটে জিনিস দরকার হয়। প্রধানত হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পাত্র একটা দরকার হয়, আর একটা যে দুটো আমাদের তড়িৎদ্বার দরকার হয়, একটা ক্যাথোড এবং একটা অ্যানোড, আর দরকার হয় একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যে তড়িৎ বিশ্লেষণ পাত্রটাকে ব্যবহার, এবার এদিকে একটু দেবো, তড়িৎ বিশ্লেষণ পাত্রটাকে ব্যবহার করে থাকি, সেই তড়িৎ বিশ্লেষণ পাত্রটা স্টিল দ্বারা নির্মিত একটা আয়তাকার পাত্র। এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা আয়তাকৃতির পাত্র, যেটা পুরোটাই বডিটা স্টিল দিয়ে তৈরি। এবং সেই স্টিল পাত্রের ভেতরের দিকের প্রায় 1 ফুট চওড়া একটা গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া থাকে। এই গ্যাস কার্বনের আস্তরণ কিংবা গ্রাফাইটেরও হতে পারে। এই গ্যাস কার্বন বা গ্রাফাইটের এই যে আস্তরণটা, এইটাকে আমরা ব্যবহার করে থাকি অ্যানোড হিসেবে। এখানে অ্যানোড হিসেবে ব্যবহার করে থাকি। আর ক্যাথোড হিসাবে তাহলে কি ব্যবহার করব না, ক্যাথোড হিসাবে এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা তামার কপার রড একটা রয়েছে, তামার তৈরি একটা রড আছে। সেই রড থেকে কতগুলো গ্রাফাইটের পাত এরকমভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, যেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থায় আছে। তাহলে এই গ্রাফাইটের পাতগুলোকে আমরা এখানে ক্যাথোড হিসাবে ব্যবহার করেছি। তাহলে আমরা ক্যাথোড অ্যানোড পেয়ে গেলাম। তাহলে ক্যাথোড হিসাবে আমরা ব্যবহার করলাম কি না, গ্রাফাইট দণ্ড বা গ্রাফাইটের পাত। অ্যানোড হিসাবে ব্যবহার করলাম কি না, গ্রাফাইট বা গ্যাস কার্বনের আস্তরণ।
এরপরে আমাদের তড়িৎ বিশ্লেষ্য দরকার, ইলেকট্রোলাইটস। সেই তড়িৎ বিশ্লেষ্য হিসাবে এখানে একটা মিক্সচার ব্যবহার করা হয়, একটা মিশ্রণকে ব্যবহার করা হয়। তো সেই মিশ্রণটা কি না, দেখো এখানে লেখা আছে কম্পোজিশনটা 20% পিওর অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে আমরা সাধারণভাবে অ্যালুমিনা বলে থাকি, অ্যালুমিনা। তাহলে 20% পিওর অ্যালুমিনা প্লাস 60% ক্রায়োলাইট। ক্রায়োলাইট বলে একটা যৌগ, Na3Al(F6) হচ্ছে তার সাংকেতিক চিহ্ন, সংকেত। তাহলে ক্রায়োলাইট ব্যবহার করলাম 60%, আর তার সাথে 20% আমরা দিলাম ফ্লুওস্পার। ফ্লুওস্পার মিন্স ক্যালসিয়াম ফ্লোরাইড। এই তিনটে যৌগকে একত্রে মিশ্রিত করে 20% অ্যালুমিনা, 60% ক্রায়োলাইট এবং 20% ফ্লুওস্পার, এই তিনটেকে একসঙ্গে মিশ্রিত করে সেই মিশ্রণটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে এখানে ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে আমরা আর টেম্পারেচারটা এখানে 900 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড, 900 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই 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 ইলেকট্রোলাইটটাকে তৈরি করার সময় আমাদের এই তাপমাত্রাটাকে প্রয়োগ করতে হয়েছে। তো এইবার আমরা দেখি তড়িৎ বিশ্লেষণের যে আমরা সাধারণ পদ্ধতি, সেই পদ্ধতি এখানে সেই রকমভাবেই আসবে। হ্যাঁ, তো দুটো রিয়াকশান হবে, একটা হচ্ছে ক্যাথোডে হবে, ক্যাথোডটা হচ্ছে আমরা বলছি ঋণাত্মক তড়িৎদ্বার। আরেকটা রিয়াকশান হবে অ্যানোডে, এটাকে আমরা বলছি ধনাত্মক বা পজিটিভ তড়িৎদ্বার। তো এখানে সবার আগে কী হবে ব্যাপারটা, যে অ্যালুমিনা, দেখো Al2O3, অ্যালুমিনাটা এটা কী হবে, তড়িৎ, তার মানে তড়িৎ এর মধ্য দিয়ে তড়িৎ পাঠালে এটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে তৈরি হবে 2Al3+ আয়ন প্লাস 3O2- আয়ন। এরকমভাবে এর বিয়োজন ঘটবে। এবারে ন্যাচারালি কী হবে, তাহলে যেগুলো ধনাত্মক আধান, সে আগে আমি বলেছি ধনাত্মক আধানগুলো কোথায় যাবে, ক্যাথোডে যাবে, ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে যাবে। তাহলে অ্যানোডে যে রিয়াকশানটা হবে সেটা হবে এরকম 2Al3+ প্লাস 6E ইকুয়াল টু তৈরি হচ্ছে কি না Al2Al, অ্যালুমিনিয়াম তৈরি হবে। তাহলে অ্যালুমিনিয়াম আয়নটা ক্যাথোডে গেল, ক্যাথোডে গিয়ে প্রত্যেকটা অ্যালুমিনিয়াম আয়ন Al3+ আয়ন 3টে করে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে যেহেতু দুটো অ্যালুমিনিয়াম আয়ন আছে, তাহলে 3 × 6টা ইলেকট্রন গ্রহণ করবে। 6টা ইলেকট্রন গ্রহণ করার পরে সেটা প্রথম অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত হবে এবং এইটা ক্যাথোডের গায়ে অ্যালুমিনিয়ামটা জমতে থাকবে। অর্থাৎ যে ক্যাথোড হিসেবে আমরা ব্যবহার করেছিলাম এখানে গ্রাফাইট দণ্ড, এই গ্রাফাইট দণ্ডের গায়ে অ্যালুমিনিয়াম ধাতুগুলো জমতে থাকবে। আর অ্যানোডে কী হবে, অ্যানোডে তাহলে ঋণাত্মক আধান যেগুলো আছে, অর্থাৎ 3O2-, এ কী করবে, যে অ্যানোডে যেহেতু জারণ হয় তাহলে ইলেকট্রন বর্জন করবে, 6টা ইলেকট্রন বর্জন করবে। 6টা ইলেকট্রন বর্জন করলে তাহলে কী হবে, 3টে করে অক্সিজেন পরমাণু তৈরি হবে। এবারে 3টে করে অক্সিজেন পরমাণু একত্রে যুক্ত হলে কি তৈরি হবে, 3টে অক্সিজেন একত্রে যুক্ত হলো, তাহলে তৈরি হলো 3O2, অর্থাৎ অ্যানোডে আমরা কী পাবো, অক্সিজেন গ্যাস পাবো। তাহলে এইভাবে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ধাতুটাকে আমরা নিষ্কাশন করতে পারি এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। তাহলে এটা আমরা কিভাবে ধাতু নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, সেইটা আমরা পেলাম। সেকেন্ড, আমি যেটা বলেছিলাম যে ধাতুর বিশোধন করা হয়, ধাতুটাকে বিশুদ্ধ করার কাজেও এই তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ আমরা দেখাতে পারি। সেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে যে একটা জায়গায় আমি বলেছিলাম যে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ যদি আমরা কপার ধাতুকে যদি আমরা ইলেকট্রোড হিসাবে ব্যবহার করে করি, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করছি, সেখানে ইলেকট্রোড হিসাবে কপারকেই ব্যবহার করছি, কপার ধাতুকেই ব্যবহার করছি। সেখানে ক্যাথোডটাকে আমরা কি বলেছি, ক্যাথোডটাকে আমরা বিশুদ্ধ কপার দণ্ড আর অ্যানোডটাকে অবিশুদ্ধ কপার দণ্ড হিসেবে ব্যবহার করেছিলাম। সেখানে দেখা গেছে কি না, কপারগুলো গিয়ে ক্যাথোডের গায়ে জমছে, অর্থাৎ অবিশুদ্ধ কপার দণ্ড থেকে বিশুদ্ধ কপার পরমাণুগুলো এসে কপারের গায়ে জমছে। এইভাবে আমরা অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার তৈরি করে ফেলতে পারি এবং সেটা এই পদ্ধতিতে
প্রায় 99.99% বিশুদ্ধ কপার তৈরি করা যায়। সুতরাং তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা ধাতুর বিশোধন বা ধাতুকে বিশুদ্ধ করতেও পারি। এবার আমরা আমাদের নেক্সট পয়েন্ট যেটা ছিল, আমাদের থার্ড পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। এটাকে আমরা বাংলাতে বলছি তড়িৎ লেপন, ইংরেজিতে বলছি ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। এটা কি তড়িৎ লেপন? দেখো এই কথাটার মধ্যেই মানেটা লুকিয়ে আছে, তড়িৎ লেপন। তড়িতের সাহায্যে লেপন করা হচ্ছে। লেপন করা মানে হচ্ছে আস্তরণ দেওয়া হচ্ছে। সেটা অ্যাকচুয়ালি কি না, ধরো কোনো ধাতু, কোনো একটা অবিশুদ্ধ ধাতু বা কোনো ধাতুর তৈরি বা ধাতু সংকরের তৈরি কোনো বস্তু, তার উপরে আমরা অন্য একটা ধাতুর যদি আস্তরণ দিতে পারি, প্রলেপ দিতে পারি, তাহলে সেটাই হচ্ছে তড়িৎ লেপন। এবং সেইটা যেহেতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করা হচ্ছে, এই একটা ধাতুর উপরে আরেকটা ধাতুর যে আস্তরণ, সেটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করা হচ্ছে বলেই এর নাম হচ্ছে তড়িৎ লেপন। তাহলে এর একটা ডেফিনেশন আমরা কিভাবে দিতে পারি, যে যদি পরীক্ষায় আসে তোমাদের তড়িৎ লেপন কাকে বলে, তাহলে তোমরা কি বলবে, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত সক্রিয় কোনো ধাতু বা ধাতুর তৈরি বস্তুর ওপরে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় কোনো ধাতুর আস্তরণ দেওয়া হয়, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। এখন সক্রিয় ধাতুর উপরে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর আস্তরণ দেওয়ার অর্থটা কি? তাহলে সেই অর্থটা হচ্ছে যে আমরা তড়িৎ লেপনের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে দুটো। তড়িৎ লেপন করার উদ্দেশ্য হচ্ছে দুটো। প্রথমত হচ্ছে যে তড়িৎ লেপন করলে সেই ধাতুটার স্থায়িত্ব বাড়বে। স্থায়িত্ব বাড়বে মানে কি, জলবায়ুর যে একটা ধাতুর উপরে জলবায়ুর যে একটা প্রভাব রয়েছে, যার জন্য ধাতুটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেই জলবায়ুর প্রকোপ থেকে ধাতুটাকে রক্ষা করবে। সুতরাং সেই ধাতুটাকে রক্ষা করতে গেলে তার যে আস্তরণ, যে ধাতুটা আমরা দেব, সেই ধাতুটাকে অপেক্ষাকৃত কম সক্রিয় হতে হবে। কারণ কম সক্রিয় হলে তবেই সে তার ভেতরে যে ধাতুটা, সক্রিয় ধাতুটা রয়ে গেল, সেই সক্রিয় ধাতুটাকে রক্ষা করতে পারবে। তখন এটা সক্রিয় ধাতু, তারপর এটা নিষ্ক্রিয় ধাতু দেওয়া হচ্ছে, অপেক্ষাকৃত কম সক্রিয়। তাহলে জলবায়ু যে অ্যাটাকটা হবে, সেটা এই অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর উপর দিয়ে যাবে। আর কম সক্রিয় ধাতু হওয়ার জন্য সে বাতাসের যে জলীয় বাষ্প বা অক্সিজেন, তার সাথে কম রিয়াকশান করবে, ফলে ভেতরের ধাতুটা সুরক্ষিত থাকবে। সেই জন্য এটা করা হয়। তাহলে তড়িৎ লেপনের একটা উদ্দেশ্য হলো কি না, ধাতুর স্থায়িত্ব বাড়ানো, ধাতু বা ধাতুর তৈরি কোনো জিনিসের লংজিভিটি বাড়ানো, এটা হচ্ছে তড়িৎ লেপন করার একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে সৌন্দর্য বৃদ্ধি করা। কোনো একটা ধাতুর তৈরি জিনিস অনেক দিন থেকে দেখে সেটা অমলিন হয়ে গেছে, মানে ভালো দেখতে লাগছে না, চকচকে ভাবটা আর নেই, বা কোনো একটা জিনিস রয়েছে মনে করো, সেইটাকে ওই রকম তোমাকে ওই রকমভাবে সেই জিনিসটাকে দেখতে ইচ্ছা হচ্ছে না। ধরা যাক আমার একটা লোহার, আমার ঘরে একটা লোহার তৈরি কোনো একটা জিনিস আছে, তো সেইটাকে আমি ভাবছি যে এরকম লোহার, এরকম না দেখে এটাকে যদি আমরা একটু ভালোভাবে দেখতে পারি, তাহলে ওই লোহার তৈরি জিনিসটার উপরে আমরা অন্য কোনো একটা চকচকে ধাতু, যেটা দেখতে সুন্দর লাগবে, সেই ধাতুর প্রলেপন দিতে পারি। তোমরা অনেক সময় দেখে থাকবে যে বাড়িতে যে রূপোর তৈরি যে সমস্ত অলংকারগুলো আছে, অনেকে বলে যে রূপোর তৈরি জিনিসটাকে সোনার জলে চুবিয়ে নিয়ে আসলাম, অর্থাৎ রূপোর জিনিসটাকে সোনার মতো দেখতে চকচকে একটা জিনিস করে নিয়ে এলো সোনার দোকান থেকে। তা ওইটা, ওই যে সোনার রূপোর ওপরে সোনার প্রলে, এটা মানে কি, রূপোর ওপরে সোনার প্রলেপন দেওয়া হলো। এই যে রূপোর ওপরে সোনার প্রলেপন দেওয়া হচ্ছে, এটাও কিন্তু এই তড়িৎ লেপন পদ্ধতিতেই হচ্ছে, তড়িৎ লেপন পদ্ধতিতেই হচ্ছে। তাহলে তড়িৎ লেপনের দুটো উদ্দেশ্য আমরা পেলাম এখানে। একটা হচ্ছে যে ধাতুর লংজিভিটি বা স্থায়িত্ব বৃদ্ধি করা, আর সেকেন্ডলি হচ্ছে তার সৌন্দর্য বাড়ানো, সৌন্দর্য বাড়ানো। ঠিক আছে, এইটা। এইবারে এই তড়িৎ লেপনটা কীভাবে আমরা করছি দেখো।
এই নীতিটাকে, প্রিন্সিপালটাকে, কীভাবে এই তড়িৎ লেপনটা করা হয়, এর পদ্ধতি। তড়িৎ লেপন করতে গেলে ফার্স্ট যে কাজটা করতে হবে, যে জিনিসের ওপরে বা যে ধাতুর ওপরে তড়িৎ লেপন করতে হবে সেই জিনিসটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করতে হবে, জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। সেকেন্ড হচ্ছে, তাহলে প্রথম হচ্ছে ক্লিনিং, যে জিনিসের ওপরে আমরা তড়িৎ লেপন করব সেই জিনিসটাকে ভালো করে পরিষ্কার করে নেব। সেকেন্ড হচ্ছে গিয়ে যে যে জিনিসের উপরে প্রলেপটা দেওয়া হবে, যার উপরে প্রলেপটা আমরা দেব, সেইটাকে তড়িৎ বিশ্লেষণ পাত্রে ক্যাথোড হিসাবে ব্যবহার করব। তাহলে কি বললাম, যার উপরে আমরা তড়িৎ প্রলেপন করব সেইটাকে তড়িৎ বিশ্লেষণ সিস্টেমে বা তড়িৎ বিশ্লেষণ পাত্রে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। আর যেটা দিয়ে তড়িৎ লেপন করা হবে, অর্থাৎ যে ধাতুর লেপনটা আমরা করব, সেই ধাতুর কোনো একটা পাত বা দণ্ড, সেইটাকে আমরা ব্যবহার করব অ্যানোড হিসেবে। এটা হচ্ছে তড়িৎ লেপনের, এটা হচ্ছে পদ্ধতি। পদ্ধতিটা এইভাবে, প্রথমে আমরা ক্লিনিং করব, তাকে ক্লিনিং করব না যার উপরে তড়িৎ লেপন করব। সেকেন্ড কি করব না, ওই পরিষ্কার করার পরে ওই যাকে পরিষ্কার করলাম তার উপরে যেহেতু তড়িৎ লেপন করা হবে, তাহলে সেটাকে ক্যাথোডে রাখবো, আর যেটা দিয়ে তড়িৎ লেপন করব সেটাকে অ্যানোডে রাখবো। ঠিক আছে, তাহলে এবার ধরো যে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে লোহার তৈরি একটা, মনে করো স্পুন, চামচ, লোহার তৈরি একটা চামচ, সেই লোহার তৈরি চামচের উপরে আমি নিকেলিং করব। নিকেলিং করব মানে নিকেল ধাতুর একটা প্রলেপ দেবো, প্রলেপন দেবো। ঠিক আছে, তাহলে এখানে স্পুন, তাহলে আমার এই প্রিন্সিপালে চলে আসো, তাহলে আমি পরিষ্কার করবো স্পুনটাকে বা চামচটাকে, খুব সুন্দর করে ক্লিনিং করতে হবে, পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর ওটা শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পরে এইবারে আমি কার প্রলেপ দেবো, এবার তাহলে এই ক্যাথোডে কাকে রাখবো, স্পুনটাকেই রাখবো, যেহেতু স্পুনের আমি করতে যাচ্ছি, তাহলে এটাকে ক্যাথোডে রাখছি, ঋণাত্মক তড়িৎ দ্বারে আমি চামচ, এইরকমই একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র সিম্পলভাবে করে এইখানটাতে আমি কি করব, তড়িৎ বিশ্লেষক হিসাবে কী রাখছি সেটা পরে বলছি আমি। প্রথমে আমি তাহলে স্পুনটাকে, এই চামচটাকে এইভাবে ক্যাথোডে রাখবো, চামচটাকে আমি রাখছি ক্যাথোডে। আর যেটা যেটা দিয়ে প্রলেপ দেবো, এখানে আমি প্রলেপ দিচ্ছি নিকেল দিয়ে, তাহলে কি করব, নিকেলের কোনো, এখানে আরেকটার রডের সাহায্যে আমি মনে করো এখানে নিকেলের কোনো দণ্ড, নিকেলের পাত বা দণ্ড, এটাকে আমি এরকমভাবে নেব। তাহলে হচ্ছে নিকেল রড, নিকেলের কোনো দণ্ড, এটাকে আমি কি করছি না ক্যাথোড, এই অ্যানোড হিসেবে নিচ্ছি, অ্যানোড হিসেবে নিচ্ছি। তাহলে ক্যাথোড অ্যানোড আমাদের ঠিক হয়ে গেল। এরপরে আমাদের যেটা দরকার, যে তড়িৎ বিশ্লেষ্য দরকার। তো তড়িৎ বিশ্লেষ্যটা কীভাবে নেব, তড়িৎ বিশ্লেষ্যটা নেওয়ার নিয়ম হচ্ছে না, যে ধাতু দিয়ে প্রলেপ দেওয়া হবে, অর্থাৎ অ্যানোডে আমরা যে ধাতুটাকে রেখেছি সেই ধাতুর জলে দ্রবণীয় কোনো যৌগের জলীয় দ্রবণ নিতে হবে। তাহলে এখানে আমরা নিকেলের প্রলেপ দিতে যাচ্ছি, তাহলে নিকেলের একটা যৌগ নিতে হবে যে যৌগটা জলে দ্রবীভূত হয়, যেমন নিকেল সালফেট হতে পারে, নিকেল সালফেট। তাহলে নিকেল সালফেটের সাথে জল মিশিয়ে তার সাথে খানিকটা বোরিক অ্যাসিড মিশিয়ে দিতে হবে, দিলে একটা সলিউশন তৈরি হবে। এই সলিউশন বা দ্রবণটাকে আমরা ব্যবহার করব তড়িৎ বিশ্লেষক হিসাবে। তাহলে এখানে আমরা নিচ্ছি কি না, নিকেল সালফেটের জলীয় দ্রবণ বা সলিউশন। তাহলে আমরা তিনটে জিনিস পেয়ে গেলাম, আমরা ক্যাথোড পেয়ে গেলাম, ক্যাথোডে রাখলাম চামচ, লোহার তৈরি চামচ, অ্যানোডে রাখলাম নিকেলের দণ্ড বা নিকেলের পাত, আর তড়িৎ বিশ্লেষক হিসেবে রাখলাম নিকেল সালফেট। এবার এটাকে যেমন হয় ব্যাটারির সাহায্যে যোগ করে দিয়ে আমরা এখানে যদি ডাইরেক্ট কারেন্ট যদি এখানে চালিয়ে দিই, তাহলে কি হবে, যে এই নিকেল সালফেটটা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিকেল সালফেট, এই নিকেল সালফেট কী হবে, নিকেল সালফেট আয়নিত হবে হয়ে নিকেল প্লাস সালফেট, নিকেল আয়ন আর সালফেট আয়ন হবে। এইবারে জেনারেলি যেরকম হয়, এবারে এটা হচ্ছে ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে আমাদের ক্যাথোডটাই দরকার, ক্যাথোডে চলে যাবে নিকেল আয়ন Ni2+,
সেখানে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে সে ধাতব নিকেলে পরিণত হবে এবং ক্যাথোডের গায়ে নিকেল জমতে থাকবে। তাহলে এখানে ক্যাথোড হিসাবে আমরা নিচে চামচ, তাহলে এইখান থেকে নিকেল এসে এই চামচের ওপরে আস্তে আস্তে করে জমা হবে, এরকমভাবে জমা হবে। তার মানে কি এখন আর লোহার চামচ রইল না, এটা নিকেলের হয়ে গেল। বাইরে থেকে আমরা খুব ভালো চকচকে একদম নিকেলিং করে দিয়েছি, একদম নতুন হয়ে গেল। পুরনো লোহার চামচ, তার উপরে নিকেলের আস্তরণ পড়ে চামচটা একদম নতুন হয়ে গেল। তাহলে এটা ধাতু সৌন্দর্য বৃদ্ধি করলাম। তাহলে তড়িৎ বিশ্লেষণের যে ব্যবহারিক প্রয়োগ, সেটা আমরা তিনটে ক্ষেত্রে তার প্রয়োগ করে দেখালাম। প্রথমে দেখালাম যে ধাতু কিভাবে নিষ্কাশন করা হয়, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করে আমরা দেখিয়েছি। সেকেন্ডলি আমরা দেখালাম যে ধাতুর বিশোধন কিভাবে করা হয়, অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার কিভাবে তৈরি করা হয়। আর থার্ডলি আমরা দেখালাম যে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপনের সাহায্যে কিভাবে একটা ধাতু বা ধাতুর তৈরি বস্তুর ওপরে অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়া হয় বা আস্তরণ দেওয়া হয়। তা এই হচ্ছে তোমাদের টোটাল তড়িৎ বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আমি প্রথম দিন শুরু করেছিলাম, যে ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন, সেই অধ্যায়ের সমস্ত বিষয়টা আমি সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপিত করলাম। আশা করি তোমরা এটা ফলো করবে, ফলো করলে খানিকটা উপকৃত হবে। এবং এইখান থেকে, এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসে, এটা খুবই সোজা চ্যাপ্টার, খুব কঠিনও নয়। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এটা ভালো করে স্টাডি করো, তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসবে আশা করি সব প্রশ্নেরই তোমরা উত্তর দিতে পারবে। তো মেনলি যে প্রশ্নগুলো এখান থেকে আসে সেই প্রশ্নগুলো সম্পর্কিত আমি আলোচনা করি। যে এখান থেকে প্রথমেই তোমাদের যেটা জানতে হবে যে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। সরি, তড়িৎ বিশ্লেষণের আগে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ইলেকট্রোলাইটস। তো হোয়াট ইজ ইলেকট্রোলাইটস? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞাটা সুন্দরভাবে মুখস্থ করে রেখে দেবে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ, এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল মনে রাখলে। এবারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আবার দুটো ভাগ আমি বলেছিলাম, যে একটাকে বলছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, স্ট্রং ইলেকট্রোলাইটস, আরেকটাকে বলেছি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, উইক ইলেকট্রোলাইটস। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটস পদার্থের দু একটা উদাহরণ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দু একটা উদাহরণ মনে রেখে দিলে। সেকেন্ড তোমরা কি করবে, সেকেন্ড তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। এই তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞাটাও ভালো করে মুখস্থ, ডেফিনিশনটা মুখস্থ করে নেবে। তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয়, তড়িৎ বিশ্লেষণের পদ্ধতি, কয়েকটা যৌগের তড়িৎ বিশ্লেষণের এক্সাম্পল তোমরা মনে রাখবে। জলের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয় আমি করে দেখিয়েছি। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয় করে দেখিয়েছি। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয় তোমরা করতে পারবে। ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় তোমরা করতে পারবে। তাহলে তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয় তার প্রসেস, এবং সেই তড়িৎ বিশ্লেষণ করতে গিয়ে আমাদের যে সিস্টেমটাকে আমরা ফলো করেছি, সেইখানে ভোল্টামিটার কী জিনিস, হ্যাঁ, তারপরে ইলেকট্রোড কাকে বলে, তড়িৎদ্বার কী জিনিস, তড়িৎদ্বার কত রকমের হয়, তড়িৎদ্বারে কী ধরনের রিয়াকশান হয়, কোন তড়িৎদ্বারে কোনটা হয়, জারণ বিজারণ, ক্যাথোডে কী হয় বিজারণ হয়, অ্যানোডে কী হয় জারণ হয়, এই জিনিসগুলো। আর হচ্ছে গিয়ে তোমাদের যেটা তড়িৎ বিশ্লেষ্য হলো, তড়িৎ বিশ্লেষণ হলো, আর হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম। এখানে তিনটে জিনিস তোমরা মনে রাখবে, যে যার ওপরে তড়িৎ প্রলেপন করা হবে সেইটাকে নিতে হবে ক্যাথোড হিসাবে, এবং যেটা দিয়ে তড়িৎ লেপন করা হবে সেইটাকে অ্যানোড হিসেবে নিতে হবে। আমি এখানে যেমন লোহার ওপরে নিকেলের প্রলেপ কীভাবে দেওয়া হয় সেটা দেখালাম। তোমরা অন্য কোনো ধাতু নিয়ে পরীক্ষা করতে পারো। কেউ যদি মনে করো যে আমি রূপোর ওপরে সোনার প্রলেপ দেব, তাহলে ঠিক এই সিস্টেম ফলো করতে হবে। রূপোর তৈরির যে জিনিস, সেই জিনিসটাকে আমরা ক্যাথোডে রাখবো, আর সোনার পাত, যেহেতু সোনার প্রলেপ দেওয়া হবে, সোনার পাতটাকে আমরা রাখবো অ্যানোডে। আর কি করব, তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী করব বলেছিলাম, অ্যানোডে যেটা রাখবো তার জলে দ্রাব্য কোনো লবণ। যদি আমরা সোনার প্রলেপ দিতে চাই তাহলে তোমাকে দিতে হবে পটাশিয়াম অরোসায়ানাইড বলে একটা লবণ আছে। এই পটাশিয়াম অরোসায়ানাইড লবণের জলীয় দ্রবণটাকে তোমাকে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই রকমভাবে। আর এইটা স্পেশালি মনে রাখবে যে অ্যালুমিনিয়াম থেকে কিভাবে অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করা হচ্ছে, এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। এটা পরীক্ষাতে প্রায়ই আসে, এবং বিশেষ করে এই তড়িৎ বিশ্লেষ্য হিসাবে এখানে কি ব্যবহার করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে আমরা পার্টিকুলার একটা যৌগকে
তড়িৎ বিশ্লেষী হিসেবে ব্যবহার করে দেখিয়েছি, কিন্তু অ্যালুমিনিয়ার ক্ষেত্রে কিন্তু শুধু এই অ্যালুমিনিয়াটাকে তড়িৎ বিশ্লেষী হিসেবে রাখা যাচ্ছে না, এর সাথে আরও কয়েকটা জিনিস মিশিয়ে এটা করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে তোমরা উপর ক্লাসে গেলে আরও বুঝতে পারবে ভালো, যে ক্রায়োলাইট এবং ফ্লোরস্পারের কী ভূমিকা সেইটা তোমরা পরে বুঝবে। তা আপাতত এই কম্পোজিশনটা তোমরা জেনে রাখো যে ইলেকট্রোলাইট হিসেবে আমরা ব্যবহার করছি 20% পিওর অ্যালুমিনিয়াম অক্সাইড, 60% ক্রায়োলাইট এবং 20% ফ্লুওস্পার। এইভাবে তোমরা এই চ্যাপ্টারটা অধ্যয়ন শুরু করো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।